শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? যে যেখানে আছো, আশা করি মহান আল্লাহর দয়ায় অপার কৃপায় সবাই ভালো আছো। করোনা মহামারীতে এই সময়ে সাবধানতা অবলম্বন করে নিজ নিজ ঘরে বাসায় অবস্থান করে আমরা সবাই এই ভাইরাস থেকে নিরাপদে থাকতে পারি। এমত অবস্থায় শিক্ষা ব্যবস্থাকে গতিশীল রাখতে তোমাদের প্রত্যেকটি বিষয়ের উপর অনলাইন ক্লাসের পাঠদান হচ্ছে। পাঠ উপস্থাপন করেছেন শিক্ষা জগতের অভিজ্ঞ, পারদর্শী ও তারকা শিক্ষক মহোদয়গণ। চট্টগ্রাম অনলাইন স্কুল সহ বাংলাদেশের প্রতিটি অনলাইন স্কুল ও কিশোর বাতায়নে নিয়মিত পাঠ উপস্থাপন চলছে। আমি আশা করছি তোমরা প্রতিটি বিষয়ের ক্লাস মনোযোগ সহকারে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম অনলাইন স্কুলে আজকের পাঠে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ আলমগীর, সিনিয়র শিক্ষক, চলক্কা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কর্ণফুলী, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি সেই দিন এই মাঠ কবিতাটি আলোচনা করব। লিখেছেন কবি জীবনানন্দ দাশ। শিকনপল। প্রিয় শিক্ষার্থীরা, এ পাঠ শেষে তোমরা কবি জীবনানন্দ দাশের পরিচিতি বলতে পারবে, বাংলার নৈসর্গিক পরিবেশের প্রতি মমত্ববোধ বর্ণনা করতে পারবে, মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, প্রকৃতির সৌন্দর্য ও কবিতার ভাবার্থ বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে কবি জীবনানন্দ দাশের জীবনী সম্পর্কে একটু জেনে নিই। কবির জন্ম 1899 সালের 18 ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল মিলু। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতা কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি। তিনি কবিতা লিখতেন। তার সুপরিচিত কবিতা আদর্শ ছেলে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, আজও শিশু শ্রেণীর পাঠ্য। জীবনানন্দ দাশের বাড়িতে মায়ের কাছে বাল্য শিক্ষার সূত্রপাত। 1908 সালের জানুয়ারিতে 8 বছরের জীবনানন্দ দাশকে বজ্রমোহন বিদ্যালয়ে 5ম শ্রেণীতে ভর্তি করানো হয়। 1915 সালে বজ্রমোহন বিদ্যালয় থেকে প্রথম বিভাগে মেট্রিকুলেশন, অর্থাৎ বর্তমানে তোমরা এসএসসি পরীক্ষা, যেটা এসএসসি পরীক্ষা দাও, এই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং বজ্রমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ও প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1921 সালে ইংরেজি সাহিত্যে অনার্স সহ এমএ ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার প্রতিকৃতদের মধ্যে অন্যতম। 1999 সালে যখন তার জন্ম শতবার্ষিকী পালিত হচ্ছিল, ততদিনে তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছেন। গ্রাম বাংলার ঐতিহ্যময় জীবনানন্দ দাশের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন। বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন।
অন্যদিকে অন্নদাস শঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। কবি জীবনানন্দ দাশের রচিত গ্রন্থগুলোর মাঝে রয়েছে জরা পালক, ধূসর পাণ্ডুলিপি, 60টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কাল বেলা, মাল্যবান, সুতীর্থ, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। কবি জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 সালে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস এবং 126টি ছোট গল্প রচনা করেছিলেন। 1929 খ্রিস্টাব্দে ডিসেম্বরে তিনি দিল্লির রামদাস কলেজে অধ্যাপক হিসেবে যোগদান করেন। অধ্যাপনার কাজে তার কর্মজীবনের সূচনা ও সমাপ্তি। অধ্যাপনার করেছেন বর্তমান বাংলাদেশ ও ভারতের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। কবি জীবনানন্দ দাশের মৃত্যু 14 অক্টোবর 1954 সালে কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হন। ট্রামের কেছারে আটকে তার শরীর দলিত হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল পাঁজরের হাড়। শেষ পর্যন্ত 22 অক্টোবর 1954 সালে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তার মৃত্যু হয়। কেউ কেউ ধারণা করেছেন আত্মহত্যাই ছিল দুর্ঘটনার মূল কারণ। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সবাই মিলে কবিতার গানটি উপভোগ করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতার গানটি উপভোগ করেছ। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা কবিতার সারসংক্ষেপ জেনে নিই। সেই দিন এই মাঠ, কবিতায় কবি প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ও মানুষের স্বপ্নের অমরতার কথা তুলে ধরেছেন। পৃথিবীতে সভ্যতা ক্ষয়প্রাপ্ত হয়, পাশাপাশি আবার বিনির্মিত হতে থাকে। ক্রমবিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ হারিয়ে ফেলে না। তাই তো চালতা ফুলের শিশির ভেজা গন্ধের ঢেউ বয়ে যায়, মানুষ মরে যায়, কিন্তু তার পরিপার্শ্ব তাই বলে থেমে থাকে না। পৃথিবী তার চিরকালীন বাস্তবতা নিয়ে প্রবাহমান। কবি যখন থাকবেন না, তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন সাধকে তৃপ্ত করে যাবে। পৃথিবীর কোনো কিছুই স্থির বিন্দুতে বসে থাকে না। আজ যে শিশু, এক সময় সে হবে বৃদ্ধ। তারপর চিরবিদায় নিয়ে সে চলে যাবে, কিন্তু জায়গা খালি থাকবে না, নতুন এসে সে স্থান দখল করবে। নতুনের আহ্বান এভাবে চলতেই থাকবে এই সুন্দর পৃথিবীতে। প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের যেমন মৃত্যু নেই, তেমনি মৃত্যু নেই মানুষের ইতিবাচক সোনালী স্বপ্নেরও। মাঠের চঞ্চলতা, চালতা ফুলের উপর শিশিরের ঢেউ, লক্ষ্মী পেঁচার গান, খেয়া নৌকা জাহাজ, প্রতিটি যান চলাচল কিছুতেই থেমে থাকে না। তাই তো কবি বলেন, মানুষের মৃত্যু আছে, কিন্তু জগতে বা পৃথিবীতে সৌন্দর্যের মৃত্যু নেই। সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু পৃথিবীর এই গল্প বেঁচে থাকবে চিরকাল। প্রকৃতির সৌন্দর্যের অবিনশ্বরতা ও মানুষের নশ্বরতাকে এবং মানুষের জীবনাদর্শের দিকটি কবি বর্ণনা কৌশলতায় এই কবিতায় তুলে ধরেছেন।
সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তরে। প্রিয় শিক্ষার্থীরা, উপর্যুক্ত চরণ দুটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে কবি যখন এই সুন্দর পৃথিবীতে থাকবে না, সেদিনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন, স্বাদ ও কল্পনাকে তৃপ্ত করে যাবে। আসলে কবি তো বর্তমানে পৃথিবীতে বেঁচে নেই। তিনি মনে করেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ, রস, গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। এক সময় ব্যক্তি মানুষের মৃত্যু হলেও প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা, মাঠে থাকে চঞ্চলতা, অর্থাৎ মানুষ দৈনন্দিন নিত্য প্রয়োজনে কর্মস্থলে থাকে ব্যস্ত। এভাবে নদী নক্ষত্রের তলে প্রকৃতি তার স্বাভাবিক নিয়মে প্রবাহমান থাকে। সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর জরে। প্রিয় শিক্ষার্থীরা, উপর্যুক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে পৃথিবীর কোনো কিছুই স্থির বিন্দুতে বসে থাকে না। আজ যে শিশু, এক সময় সে হবে বৃদ্ধ, তারপর চিরবিদায় নিয়ে চলে যাবে সে। কিন্তু জায়গা খালি থাকবে না, নতুন এসে সে স্থান দখল করবে। নতুনের আহ্বান এভাবে চলতেই থাকবে। এই সুন্দর পৃথিবীতে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের যেমন মৃত্যু নেই, তেমনি মৃত্যু নেই মানুষের ইতিবাচক সোনালী স্বপ্নেরও। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ডলে পড়ে, কিন্তু মানুষের স্বপ্নের মরণ নেই। মানব নির্মিত সভ্যতার বিনাশ ঘটলেও প্রকৃতি তার আপন নিয়মে মানুষের স্বপ্ন ও স্বাদকে পূর্ণ করে যাবে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে মানুষের মৃত্যু প্রকৃতির চিরন্তন চলমানতায় কোনো প্রভাবই ফেলে না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, প্রত্যেক মানুষকেই এক সময় চলে যেতে হয়। প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু শীতকালে শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয়, যুগ যুগান্তে তার কোনো শেষ নেই। আর সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতির স্বাভাবিক নিয়ম কখনো ব্যাহত হয় না বলে লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীর তরে গান গাইবে। কবি মনে করেন লক্ষ্মী পেঁচার কণ্ঠে প্রতিনিয়ত মঙ্গল বার্তা ধ্বনিত হয়। এই বার্তা বহন কখনো বন্ধ হবে না, কারণ পৃথিবীর বহমানতা কখনো রহিত হয় না। আমি আবারও বলছি, কারণ পৃথিবীর বহমানতা কখনো রহিত হয় না। এই সুন্দর পৃথিবীতে প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের যেমন মৃত্যু নেই, তেমনি মৃত্যু নেই মানুষের ইতিবাচক সোনালী স্বপ্নেরও। প্রকৃতি মানুষের স্বপ্ন ও স্বাদকে পূর্ণ করে যাবে। চারিদিকে শান্ত বাতি ভিজে, গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চোরের কূপ খাঁচে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। প্রিয় শিক্ষার্থীরা, উক্ত চরণগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি যে
কবি স্নিগ্ধ আলোতে প্রকৃতির আত্মজ গন্ধ থেকে বহু কণ্ঠের সম্মিলিত গুঞ্জন মৃদুভাবে শুনতে পান। প্রকৃতির নিস্তব্ধতা কবিকে তার কাছে নিয়ে আসে। প্রকৃতির সেই সৌন্দর্যের গল্প পৃথিবীতে বেঁচে থাকবে চিরকাল। পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়। মানুষের গড়া সভ্যতাও বিলীন হবে একদিন। আমি আবারও বলছি, মানুষের গড়া সভ্যতাও বিলীন হবে একদিন। আবার গড়ে উঠবে নতুন সভ্যতা। এশিরীয় ও বেবিলনীয় সভ্যতার ঐতিহ্য ছিল এক সময়। কালের বিবর্তনে সেই সব সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়। কিন্তু পৃথিবীর অফুরন্ত সৌন্দর্য কখনো শেষ হবে না। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সবাই মিলে এই কবিতা সম্পর্কিত আরো একটি গান উপভোগ করি। যখন পড়বে না পায়ের চিহ্নই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খিয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না পায়ের চিহ্নই বাটে, চুকিয়ে দেব বেচা কিনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না পায়ের চিহ্নই বাটে, যখন জমবে ধুলা তান পোড়াটার তার গুলা, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়। আহা জমবে ধুলা তান পোড়াটার তার গুলা, ফুলের বাগান ঘন ঘাসে পড়বে সজ্জা বনবাসে। শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গোলায়, তখন আমায় নাই বা মনে রাখলে। তারার পানে চেয়ে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না পায়ের চিহ্নই বাটে, তখন এমনি করে বাজবে বাঁশি নাটে। কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি নাটে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই কবিতা সম্পর্কিত গানটি উপভোগ করেছ। বাড়ির কাজ। নিম্নের অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে ভালো করে শিখবে। চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, ব্যাখ্যা করো। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো, কেন, বুঝিয়ে লেখো। লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তোরে গান গাইবে কেন, ব্যাখ্যা করো। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে,
উক্তিটি দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে বলতে কি বোঝানো হয়েছে? পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? প্রিয় শিক্ষার্থীরা, নিম্নের প্রয়োগ ও উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্নের উত্তরগুলো বাড়িতে শিখবে। সেই দিন এই মাঠ কবিতার আলোকে প্রকৃতির সৌন্দর্য ব্যাখ্যা করো। সেই দিন এই মাঠ কবিতার বিষয়বস্তু আলোচনা করো। সেই দিন এই মাঠ কবিতায় প্রকাশিত মানব জীবনের ক্ষণস্থায়িত্বের বিষয়টি ব্যাখ্যা করো। সেই দিন এই মাঠ কবিতার মূল বক্তব্যের আলোকে এশিরিয়া ও বেবিলন সভ্যতার পরিণতি বিশ্লেষণ করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।